19 বছর পর শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়, সাবেক সাংসদ হাবিব সহ 50 জনের কারাদণ্ড। বঙ্গবন্ধুকে অবমাননা মামলায় পলাতক তারেক রহমানের 2 বছরের কারাদণ্ড। খাদ্যের পর নিশ্চিত করতে হবে পুষ্টি নিরাপত্তা, বললেন প্রধানমন্ত্রী। অঞ্চলভিত্তিক পরীক্ষাগার নির্মাণের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 430, 355 রানে পিছিয়ে ক্যারিবীয়রা। 19 বছর পর ঘোষণা করা হলো সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়। রায়ে বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনের 10 বছর করে এবং অন্যান্য 47 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক হুমায়ুন কবির এর রায় দেন। সাতক্ষীরার প্রতিনিধি মনিরুল ইসলাম মিনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিক আনাজনেন। রায় ঘোষণার জন্য আদালতে হাজির করা হয় হাবিবুল ইসলাম হাবিব সহ অন্যান্য 34 আসামিকে। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির রায় ঘোষণা করেন। রায়ে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, বিএনপি কর্মী রিপন ও আরিফকে 10 বছর করে সাজা দেন। এছাড়া অন্য 47 আসামিকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। 50 আসামির মধ্যে সবাইকে সাজা দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে এখনও পলাতক 16 আসামি। রায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী জানান আপিল করা হবে। আজকের এই রায়ের মাধ্যমে দেশে কোন ন্যায় বিচার কায়েম হইল, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতন্ত্র সুদৃঢ় হয়েছে। আমরা তো ন্যায় বিচার পাইনি, সেটা ছিলই না এখানে। আমরা রায় সন্তুষ্ট হবো কেমন করে? আমরা উচ্চ আদালতে যাব, আশা করি উচ্চ আদালত আমাদেরকে ন্যায় বিচার দিবেন। রায় ঘোষণার পর আনন্দ মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বিক্ষোভ করে বিএনপি। 2002 সালে 30 আগস্ট তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে যান। ঢাকায় ফেরার পথে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এই মামলার 54 আসামির রায় ঘোষণার আগেই মারা যান 4 জন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশও দেয়া হয়। নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ আদেশ দেন। নড়াইল প্রতিনিধি ফরকাত খানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 2014 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে ইস্ট লন্ডনের অ্যান্টিরাম ব্যাংকোয়েট হলে বিএনপির সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস বাদী হয়ে ওই বছরের 14 ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানি মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বৃহস্পতিবার এই মামলার রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, গ্রেফতার হওয়ার পরই তারেক রহমানের এ সাজা কার্যকর হবে। আসামি বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার 2 বছর বিনাশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ এবং তার গ্রেফতারের সময় থেকেই এই রায় কার্যকরী হবে। এদিকে বিএনপির অভিযোগ, তারেক রহমান ন্যায় বিচার পাননি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ন্যায় বিচার পান নাই এবং তিনি বিদেশে অবস্থান করার জন্য এই মামলায় কোনো আত্মপক্ষ সমর্থন করতে পারেন নাই। আমরা এই ন্যাক্কারজনক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দণ্ডপ্রাপ্ত তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন। আদালতে তার পক্ষে কোনো আইনজীবীও উপস্থিত ছিলেন না। মাসুম আলিসা, 21 টেলিভিশন। খাদ্যের জন্য যেন কারো কাছে হাত পাততে না হয়, সেজন্য কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি গবেষণা কাউন্সিলের অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের চাহিদা মিটিয়ে কৃষিপণ্য যাতে বিদেশে রপ্তানি করা যায় সেভাবে উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি গবেষণায় গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। প্রণব চক্রবর্তী রিপোর্ট।
বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষির উপর। কৃষি বিপ্লবেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ পরিস্থিতিতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশ করল 100টি কৃষি প্রযুক্তি সংবলিত অ্যাটলাস। এটি ভূমিকা রাখবে কৃষি ও কৃষকের উন্নয়নে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে উৎসাহিত করা এবং উৎপাদন বাড়াতে সারা দেশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সহ সব ব্যবস্থাই করছে সরকার। উৎপাদন বাড়াতে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, আর কৃষি শুধু আমার দেশ বলে না, সারা বিশ্বে কিন্তু কৃষিটা অর্থাৎ খাদ্য এটা লাগবেই। এই বাজার কখনো সংকুচিত হবে না। গবেষণা যত বাড়বে তত বেশি আমি মনে করি যে আমরা আমাদের কৃষি পণ্য উৎপাদনও করতে পারবো, তার মানও ঠিক থাকবে। মাটির গুণাগুণ এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার স্থাপন করার কথাও জানান শেখ হাসিনা। আমাদের কৃষি পণ্য যাতে মানসম্মত করা যায় তার জন্য পরীক্ষাগার আরও তৈরি করা দরকার। সেই সাথে আমাদের অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার নির্মাণ প্রয়োজন। দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সবথেকে ভালো এবং বেশি উৎপাদন এবং উন্নত মানের উৎপাদন হতে পারে তারও একটা জোন ম্যাপ করা দরকার। দেশের চাহিদা মিটিয়ে কৃষিপণ্য রপ্তানি করার দিকে নজর দেওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। আমি যখনই যা উৎপাদন করবো আমার এটা মনে রাখতে হবে যে আমার দেশের আভ্যন্তরীণ বাজার আরও বাড়াতে হবে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। তো সেই ক্রয় ক্ষমতা বাড়বে, তাদের চাহিদা যাতে আমরা পূরণ করতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা যে বিদেশে রপ্তানি করতে পারি সেইভাবে আমাদের পণ্য উৎপাদন করা। করোনা মহামারীতে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে বলেন প্রধানমন্ত্রী। আমাদের যে উর্বর মাটি সেটাকে ব্যবহার করেই আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন আমরা করব, কারো কাছে হাত পেতে নয়। আমরা নিজেদের অর্থায়নে আমাদের বাজেট করছি, কাজে আমরা নিজের পায়ে দাঁড়াবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে 13 জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা 8,175। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 335তম দিনে দেশে 206টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,273 জনের। এর মধ্যে শনাক্তের সংখ্যা 485। মোট শনাক্ত 5,37,030। নতুন 611 জন সহ সুস্থ 4,81,917। দৈনিক সংক্রমণ হার 3.18%। করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে 6,196 জন ও নারী 1,979 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 55.69%। বগুড়ায় মাদক বিরোধী অভিযানে একটি হোমিও হলের গোডাউন থেকে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট সহ রাসায়নিক দ্রব্য জব্দ করেছে পুলিশ। শহরের নাটাইপাড়া করতোয়া হোমিও হলের গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় 1,500 লিটার অ্যালকোহল সহ অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। এর আগে অবৈধ রেকটিফাইড স্পিরিট বিক্রির অপরাধে গেল 3 ফেব্রুয়ারি হোমিও হলের মালিক শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে গোডাউনে অভিযান চালানো হয়। বগুড়ায় সম্প্রতি বিষাক্ত মদ পানে মারা গেছে 16 জন। বাঘ, হরিণ সহ বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবন পূর্ব বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকল ফাঁড়ি ও ক্যাম্পগুলোকে নির্দেশনা দিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা। সম্প্রতি বন্যপ্রাণী নিধন বেড়ে যাওয়ায় এ রেড অ্যালার্ট জারি করা হয়। এছাড়া বনে ছোট ডিঙ্গি নৌকা চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা ও সব ধরনের পাস পারমিট ইস্যু বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বৈধ পাস পারমিট নিয়ে যেসব জেলে ও বনজীবী সুন্দরবনে গেছেন তাদের ফিরে আসারও নির্দেশ দেওয়া হয়েছে। গেল 3 দিনে 4টি মাথাসহ 109 কেজি হরিণের মাংস জব্দ এবং 5 শিকারীকে আটক করা হয়। মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকার অবমাননা মামলায় শিক্ষক কর্মকর্তা সহ 19 জনের জামিন মঞ্জুর করা হয়েছে। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে পুলিশি পাহারায় আসামিদের আদালতে আনা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান সেলিম, পরিমল চন্দ্র বর্মন ও তাবিউর রহমান সহ 19 আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে।
বিচারক বাদী ও আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আসামিদের জামিন মঞ্জুর করেন। মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। কুষ্টিয়ায় গড়াই নদী খনন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আরও বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে দুর্নীতি নির্মূল করা সহজ হবে। এছাড়া প্রকল্পের কাজ শুরুর আগেই দুর্নীতি না খুঁজতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। গাজীপুর স্কুল ছাত্র তানভীর হোসেন সিয়াম অপহরণ মামলায় এক দম্পতি সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 23 জানুয়ারি কোচিং শেষে বাড়ি ফেরার সময় বিশ্ব রোড থেকে অপহৃত হয় শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র তানভীর। পরে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় সিয়ামের বাবা থানায় মামলা করে। এর সূত্র ধরে অপহরণ চক্রের সদস্য মামুনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে আন্তঃজেলা অপহরণ চক্রের এক দম্পতি সহ 6 জনকে গ্রেফতার করা হয়। আটকদের বিরুদ্ধে অপহরণ, হত্যা, ছিনতাই ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দুর্নীতি সহ নানামুখী সমস্যা রয়েছে বললেন সুজন। নতুন মেয়রকে নজর দেওয়ার আহ্বান। দেখছেন 21 দেশের সংবাদ। দেশের উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে শীত ও ঘন কুয়াশায় পাশাপাশি বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। গাইবান্ধায় সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্তরা। শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় স্বাভাবিক জীবনযাত্রায় স্থবির হয়ে পড়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর ভিড় বেড়েই চলেছে। প্রকৃত মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই কমিটির সভাপতির দায়িত্ব দিয়ে তালিকা তৈরির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধারা। বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান মুক্তিযোদ্ধারা। বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অনুমোদনবিহীন গেজেট নিয়মিত করার জন্য যাচাই বাছাইয়ের কাজে 26 জানুয়ারি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খানকে সভাপতির মনোনয়ন দেয়। 28 জানুয়ারি সেই কমিটি পরিবর্তন করে সাবেক চেয়ারম্যান সারওয়ার হোসেনকে যাচাই বাছাই কমিটির সভাপতি করা হয়। সংবাদ সম্মেলনে সারওয়ার হোসেনকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে লিয়াকত আলী খানকে পুনর্বহালের দাবি জানানো হয়। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের মডার্ন মোড়ে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এইডের জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও মোকাবেলা প্রকল্প। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংস্থাটির নেতা সহ জনপ্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা অংশ নেয়। এ সময় বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। নরসিংদীর কৃষি প্রযুক্তিতে নতুন করে যুক্ত হলো 3টি রাইস ট্রান্সপ্লান্ট মেশিন। সেই সাথে এই মেশিনের মাধ্যমে পরীক্ষামূলক শুরু হয়েছে বোরো ধানের চাষ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই পদ্ধতিতে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকরা বলছেন, নতুন এই প্রযুক্তি ও পদ্ধতির সহায়তায় উৎপাদন খরচ কমবে, বাড়বে উৎপাদন। নরসিংদী প্রতিনিধি মাখুন দাসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সারা দেশে 61টি জেলার পাশাপাশি রায়পুরা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। উপজেলার পলাশতলী ইউনিয়নের খকচক মাঠে আধুনিক যন্ত্র রাইস প্লান্টারের মাধ্যমে 50 একর জমিতে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। এতে কৃষকের ধান কাটার সময় ও ধান মাড়াই হবে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে। প্রযুক্তির এমন ব্যবহারে খুশি চাষিরা। আগে মনে করেন আমরা ধান লাগানোর থেকে নিয়ে বাড়িতে নেওয়া পর্যন্ত আমাদের 10 থেকে 15 থেকে 12,000 টাকা খরচ হতো। এখন মনে করেন আমাদের 5-7 হাজার টাকা খরচ হতো। 5 টাকা আমরা লাগাই 1 বিঘা জায়গা লাগাইতে, আর ঘন্টা লাগাবো
1 বিঘা জায়গা। যে মেশিন দিয়ে এখনো লাগানো হয় তা আমাদের শ্রমিক কম লাগবে, সেই হিসেবে আমাদেরকে সুবিধা হবে। ঘন্টায় 30% জমি লাগাইতে পারে, এটা তেল খরচও কম তুলনামূলক। মেশিনে চাষাবাদ হওয়ায় খরচ তুলনামূলক কম, পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে হেক্টর প্রতি 10.5 টন ফলন পাওয়া যাবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বীজতলা তৈরি এবং একই সময়ে চারা রোপণ এবং আন্তঃপরিচর্যা সহ সব কিছু একই সাথে করা সম্ভব হবে। পোকামাকড় রোগবালাই দমন করা সম্ভব হবে এবং পরিবেশ বান্ধব আমরা খাদ্য উৎপাদনের দিকে এগিয়ে যাব। কৃষকের কাছে মেশিনগুলো সহজলভ্য করতে ও কৃষকের কাছে পৌঁছে দিতে চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বিঘা প্রতি খরচও কম পড়বে, সে পরিপ্রেক্ষিতে যদি সময় কম লাগে, ফলন বেশি হয় আর বিঘা প্রতি খরচ কম পড়ে, সেক্ষেত্রে মান উন্নয়ন অনিবার্য। কৃষি মন্ত্রণালয়ের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় প্রায় 3000 কোটি টাকার প্রকল্প রয়েছে। সেখান থেকে কৃষকদের 50% ভর্তুকি মূল্যে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে। রত্না জামান, 21 টেলিভিশন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেটে চিকিৎসা সেবা নিয়েছে সেনাবাহিনী। ময়মনসিংহে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। সোমবার সিলেটের নলুয়া কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অংশ নেন মেডিসিন, শল্য, নাক, কান, গলা, চক্ষু, স্ত্রী রোগ ও দন্তরোগ বিশেষজ্ঞরা। সেনাবাহিনীর পক্ষ থেকে রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ফুল কোর্স ওষুধ বিতরণ করা হয়। এদিকে ময়মনসিংহ সেনানিবাসের আশপাশ এলাকার অসহায় ও হতদরিদ্র 450 পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে স্বাস্থ্যবিধি মেনে এসব শীতবস্ত্র বিতরণ করেন আরডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস.এম. মতিউর রহমান। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত 2 শতাধিক পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই সামগ্রী বিতরণ করা হয়। উন্নয়ন সংস্থা গুড নেইভার্স এর সহযোগিতায় জাপান প্ল্যাটফর্মের আর্থিক সহায়তায় এই সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে 14 পিস করে ঢেউটিন দেয়া হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট 1100 পরিবারের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়েছে। যুব সমাজকে বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা। টাঙ্গাইলের মির্জাপুরে উত্তর রয়্যাল রামকৃষ্ণ সেবাশ্রমে স্বামী বিবেকানন্দের 159তম জন্মতিথি উৎসব উপলক্ষে আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের বাণী সত্যের সন্ধান দেয়, আগামী প্রজন্মকে সেই সত্য অনুসন্ধান করতে হবে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিবেকানন্দ ইতিহাস ফান্ডের প্রধান সমন্বয়ক ডক্টর মিল্টন কুমার দেব। অনুষ্ঠানে 325 শিক্ষার্থীকে বিবেকানন্দ শিক্ষাবৃত্তির বিভিন্ন উপকরণ তুলে দেয়া হয়। ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটির প্রশাসক হিসেবে 180 দিন দায়িত্ব পালন করে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম সুজন। 1 ফেব্রুয়ারি প্রশাসকের দায়িত্ব শেষ করেছেন তিনি। এই উপলক্ষে আজ জামাল খানের একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন খোরশেদ আলম। তুলে ধরেন তার অভিজ্ঞতার কথা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় ইকরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দায়িত্ব পালনের সময় নানা বাধা বিপত্তির কথা উল্লেখ করেন মোহাম্মদ খোরশেদ আলম সুজন। অদক্ষ জনবলের কারণে সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার কথাও বলেন তিনি। এখানে 10,000 লোক কাজ করে, 1000 খানিক দক্ষ লোক পাওয়া মুশকিল। তিনি বলেন, কর আদায়কারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এজন্য কর আদায় পদ্ধতি অটোমেশনে আনারও তাগিদ দেন সুজন। হোল্ডিং ট্যাক্স দেওয়াটাকে যদি অটোমেশনে আনা যায়, যেমন এখন অন্যান্য গ্যাসের বিল, আপনার ওয়াসার বিল মানুষ বিকাশে নগদে ঘর থেকে দিয়ে দিচ্ছে, এরকম যদি করতে পারতাম তাহলে আমার মনে হয় যে মানুষ আরো বেশি করে টাকাটা সিটাঙ্গা মানুষ গত বছরের 6 আগস্ট দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম পোর্ট কানেক্টিং সড়ককে গাড়ি চলাচলের উপযোগী করতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন সুজন। এছাড়া সময়মতো কাজ করতে ব্যর্থ হওয়ায় জি.কে. শামীমের ব্যবসায়িক অংশীদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সকে কালো তালিকাভুক্ত করেন তিনি। প্রতিষ্ঠানগুলো এগুলা বিরাট সিন্ডিকেট, ওরা এক এক জায়গায় এক এক লাইসেন্স দিয়ে জি.কে. শামীম, রানা বিল্ডার্স তার কিন্তু কাগজে কলমে তার কোনো নাম নেই।
আড়ালে সেই আলট্রাজি ইয়াকুব ব্রাদার্স, এই দুইটা প্রতিষ্ঠানকে আমি ক্যান্সেল করে দিয়ে এসেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আরও অনেক সমস্যা চিহ্নিত করেছেন সুজন। নতুন মেয়র এসব সমস্যার সমাধান করবেন বলেও আশাবাদ জানান তিনি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সর্বোচ্চ সতর্কতায় করোনা ভ্যাকসিন প্রয়োগের জন্য চট্টগ্রামে টিকাদান কর্মীদের 2 দিনের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণে বিশেষভাবে তৈরি সিরিঞ্জে 0.5 মিলিমিটার ভ্যাকসিন যথাযথভাবে হাতের বাহুতে প্রয়োগের ধরন হাতে কলমে শেখানো হয়। এছাড়া ভ্যাকসিন নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক সেবায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। আগামী 7 ফেব্রুয়ারি থেকে মহানগরীর 65টি সেন্টারে 380 জন এবং 14টি উপজেলায় 28টি টিম ভ্যাকসিন প্রয়োগে কাজ করবে। হ্যাক্সিসল দিয়ে হাতটা পরিষ্কার করে নেব নিজেদেরটা। এরপর যারা টিকা নিতে আসবে তাদের যেখানেই টিকা দিব, ডান হাতে বা বাম হাতে যেখানে দিই ওইখানে আগে হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমাদের রুগী ভ্যাকসিনেশন করার পর আধা ঘন্টা আমাদের সাথে বসে থাকবে। যে রুগীটা অসুস্থ হয়ে যাবে তাকে শোয়ানোর ব্যবস্থা আছে। সুতরাং এই সমস্ত কিছু ফলো করেই আমরা জ্ঞান অর্জন করে আমাদের জ্ঞানের ফলে যা যা সম্ভব আমরা সব করব। বেসরকারি ব্যবস্থাপনায় 120 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদির সম্পাদক এম.এ. মালেক। বক্তারা বলেন, শিশু কিশোর সহ সব বয়সের মানুষই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এ অবস্থার অবসান ঘটাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এই ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ সময় সবার সহযোগিতা কামনা করেন বক্তারা। শেষ করব 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 19 বছর পর শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়, সাবেক সাংসদ হাবিব সহ 50 জনের কারাদণ্ড। বঙ্গবন্ধুকে অবমাননা মামলায় পলাতক তারেক রহমানের 2 বছরের কারাদণ্ড। খাদ্যের পর নিশ্চিত করতে হবে পুষ্টি নিরাপত্তা, বললেন প্রধানমন্ত্রী। অঞ্চলভিত্তিক পরীক্ষাগার নির্মাণের তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।